আসসালামু আলাইকুম। স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত আমাদের বিপণন দ্বিতীয় পত্র যে পরীক্ষা আছে এই পরীক্ষার উপরে 100টি গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং 10 থেকে 15টার মতো আমরা সিকিউ সমাধান করব এবং এই সিকিউ এবং এমসিকিউগুলো প্র্যাকটিস করে গেলে আশা করি তোমার যে পরীক্ষা আছে আগামী 22 তারিখ সেই পরীক্ষায় তোমরা একটি ভালো ফলাফল করতে পারবে বা একটা মোটামুটি গোছালো একটা প্রিপারেশন হবে। তো আমরা এমসিকিউগুলো যখন সমাধান করব তখন একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করব এবং সিকিউ যখন সমাধান করব সাথে আমাদের উত্তর দেওয়া আছে। তোমরা যারা যারা ক্লাসটি করবে আমাদের প্রসেস ফলো করে টেলিগ্রাম গ্রুপে বা অন্য কোথাও তোমরা এই স্লাইডটি কালেক্ট করে নিতে পারবে। ওকে, আচ্ছা। সো সর্বপ্রথম প্রশ্ন কি, বাজার কি? সো বাজার মূলত আমরা নর্মালি যে বাজার বুঝি সেই বাজার আর এই বাজারের মধ্যে পার্থক্য আছে। এটা মূলত আমাদের যারা ভোক্তা বা ক্রেতা আছে, ভোক্তা বা ক্রেতা অর্থাৎ আমি যাদের কাছে পণ্য বিক্রি করব তাদের সমষ্টিকে বোঝাচ্ছে। তার মানে বাজার বলতে কারা? বর্তমান এবং ভবিষ্যতে আমার যারা পণ্য ক্রয় করবে তাদের একটা সমষ্টি। তাহলে আমরা এখানে কি বলবো? বাজার কি? ক্রেতাদের সমষ্টি। এখন যারা পণ্য কিনছে এবং ভবিষ্যতে যারা পণ্য কিনতে পারে সম্ভাবনা আছে। কাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখা হয়? সো বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দু বলতে কি বোঝায়? আমার বিপণনের যাবতীয় কার্যক্রম আমি যাকে উদ্দেশ্য করে সম্পন্ন করি, অর্থাৎ আমার এই যে যত পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, প্রমিতকরণ থেকে শুরু করে ক্রয় করা, সেটাকে উৎপাদন করা, যদিও উৎপাদন বিপণনের পার্ট না, ওভারঅল যত কাজ আছে ক্রয় বিক্রয় থেকে শুরু করে সকল কাজ কাকে কেন্দ্র করে করা হয়? মূলত আমি পণ্যটা যার কাছে বিক্রি করব, আমার ক্রেতা বা ভোক্তা। তাহলে আমার কেন্দ্রবিন্দুতে কে থাকে? ভোক্তা। বিশ্বায়নের যুগে প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন ঘটছে। বিষয়টি বিপণনের ক্ষেত্রে যেহেতু প্রযুক্তির পরিবর্তন ঘটছে, আমরা অনলাইনে অনেক কিছু অর্ডার করতে পারি। সো নতুন বাজার সৃষ্টি হচ্ছে আমাদের দেশের বাইরেও। ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করা যাচ্ছে যেহেতু প্রযুক্তির উন্নতি হচ্ছে। সো আমরা নতুন নতুন প্রযুক্তি বা মেশিনের মাধ্যমে আরও বেটার পণ্য তৈরি করতে পারছি এবং প্রতিযোগিতা বাড়ছে। হ্যাঁ, তিনটাই। অর্থাৎ আমাদের যেহেতু প্রযুক্তি বাড়তেছে, আমার অন্যান্য যারা প্রতিযোগী আছে তারাও তো হচ্ছে মার্কেটিং করতেছে। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি তিনটাই। ওকে, কাঁচামাল কোন পরিবেশের উপাদান? দেখেন তো, কাঁচামাল আমরা কোথা থেকে পাই? প্রকৃতি থেকে পাই। সো আমরা সিম্পলি এটাকে বলবো প্রাকৃতিক উপাদান। দ্রুত বিল পরিশোধকারী ক্রেতাদেরকে যে মূল্য ছাড় দেওয়া হয়, সো আমরা দেখি যে যখন পণ্য ক্রয় করা হয়, ক্রয়ের সময় হচ্ছে আমরা কারবারি বাট্টা দিই, কিন্তু ক্রয় যখন বাকিতে হয়, পরবর্তীতে যখন তারা পরিশোধ করে, সেই পরিশোধের সময় আমরা যে বাট্টাটা দিই, অর্থাৎ বিল পরিশোধের সময় দেনাদার বা পাওনাদারদেরকে যে বাট্টা দেওয়া হয় সেটাকে আমরা বলি নগদ বাট্টা। ঠিক আছে, নগদ বাট্টা। এটাকে আমরা বলি প্রাপ্ত বাট্টা বা প্রদত্ত বাট্টা। বিজ্ঞাপন হলো নৈর্ব্যক্তিক উপস্থাপন, অর্থ প্রদত্ত মাধ্যম, গ্রাহক আকর্ষণ। হ্যাঁ, দেখেন বিজ্ঞাপনের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারি? একজন নৈর্ব্যক্তিক উপস্থাপনা করি যে আমার পণ্য সম্পর্কে, যে এই পণ্যটা এভাবে এভাবে সুবিধা দিবে। এরপরে আমরা এই বিজ্ঞাপনটা দেওয়ার জন্য একজনকে অর্থ দেই, আর গ্রাহকদেরকে আকর্ষণ করার জন্যই মূলত আমরা বিজ্ঞাপন দিই। কিন্তু এখানে আরেকটা বিষয় ব্যাপার হচ্ছে, যদি বলা থাকতো অর্থ প্রদত্ত, তখন অ্যান্সার হতো কি? প্রচার। তখন আমরা কি অ্যান্সার করতাম? প্রচার। সো এখানে কি? তিনটা অ্যান্সার। ওকে, নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি? সো ভোক্তা বাজার মূলত আমরা চারভাবে বিভক্তিকরণ করি: একটা ভৌগোলিক, জনমিতিক, একটা মনস্তাত্ত্বিক, একটা আচরণ ভিত্তিক। সো এইখানে দেখেন এই পণ্যের প্রতি মনোভাব, এটা মূলত আমাদের আচরণ ভিত্তিক যে বিভক্তিকরণ ছিল, আচরণ ভিত্তিক, সেই আচরণ ভিত্তিকের মধ্যে এটা ছিল। ওকে, পূর্ণ সেবাদানকারী পাইকার কোনটি? অর্থাৎ যে পাইকার পাইকারি ব্যবসায়ের সকল কার্যক্রম পরিচালনা করবে, পাশাপাশি পণ্যের মালিকানাও গ্রহণ করবে। সো এই ধরনের পাইকারকে আমরা বলি হোলসেল মার্চেন্ট। ঠিক আছে, বিক্রয়কে বিপণনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলার কারণ হলো এর মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা আসে, প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা হয়, মজুদ মাল নিয়ন্ত্রণ হয়। মজুদ মালের সাথে আসলে বিক্রয়ের কোনো সম্পর্ক নাই। বিক্রয়কে মূলত আমরা বেশি গুরুত্ব দিই দুইটা কারণে। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা এবং প্রতিষ্ঠানের ব্যয় নির্বাহ করা, এই দুইটা কাজের জন্য। কারণ বিক্রির মাধ্যমে আমরা যে অর্থ পাবো সেটা দিয়ে আমাদের ব্যয় নির্বাহ করব এবং প্রতিষ্ঠানের একটা অর্থ আসবে বা আর্থিক একটা সচ্ছলতা সৃষ্টি হবে। বিক্রি যদি না করি কোনো প্রকার অর্থ প্রতিষ্ঠানে আসবে না। তাহলে 1 ও 2। প্রমিতকরণ কি? প্রমিতকরণ কি? আমরা হচ্ছে মান নির্ধারণ করব। মান নির্ধারণ
অর্থাৎ আমার যে পণ্য বা সেবাটি রয়েছে সেই পণ্য বা সেবার মান নির্ধারণ করা। এখানে একটা ব্যাপার আছে প্রমিতকরণ এবং পর্যায়িতকরণ। সো পর্যায়িতকরণ যদি বলে তাহলে আমরা কি করব, এইখানে ফিজিক্যালি বিভক্তিকরণটা ফিজিক্যালি হয়ে যাবে, বুঝতে পারছি? এখানে বিভক্তিকরণটা কি হবে, ফিজিক্যালি হবে, আর এখানে মানটা নির্ধারণ করা হবে। প্রমিতকরণ আর পর্যায়িতকরণের মধ্যে পার্থক্য এখানেই যে প্রমিতকরণে আমরা মান নির্দিষ্ট করি যে এই এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি আমরা ভাগ করলাম, মানটা নির্ধারণ করলাম। এরপর আমরা যখন ফিজিক্যালি ওই এ ক্যাটাগরির মধ্যে কোন ধরনের পণ্য বা কোন আপেলগুলো যাবে, বি ক্যাটাগরির মধ্যে কোন আপেলগুলো যাবে, এইগুলো মূলত আমরা পর্যায়িতকরণের মাধ্যমে দেখে থাকি। তাহলে আমাদের এখানে অ্যান্সার কি? অ্যান্সার হলো পণ্যের মান নির্দিষ্টকরণ। ওকে, ভ্যালু ভিত্তিক অর্থাৎ আমরা ক্রেতাকে মূল্য দিচ্ছি। ভ্যালু ভিত্তিক মানে কি, ক্রেতারা আমাদের পণ্য বা সেবা ভোগ করে ক্রেতা বা ভোক্তারা পণ্যটাকে ঠিক কতটুকু মূল্যায়ন করতেছে, এইটার বিবেচ্য বিষয় কি, ক্রেতার উপলব্ধি, ক্রেতা কতটুকু উপলব্ধি করছে, বিক্রেতার খরচ বা পণ্যের চাহিদা না। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এই শেষের অপশনটা কিন্তু হতেও পারতো, কিন্তু এইখানে দেখেন আমাদের যে অপশনগুলো দেওয়া আছে এর মধ্যে দেখেন কোথাও 1 ও 3 নাই, স্যার এই জন্য শুধুমাত্র আমরা 1 অ্যান্সার করবো। ওকে, কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়গুলো কি কি? সো পরিমাপযোগ্য হইতে হবে, বাজারটাকে আমি পরিমাপ করতে পারবো, সেই বাজারে আমি প্রবেশ করতে পারবো, বা সেই বাজারের বিশ্বাসযোগ্যতা বলে এরকম কোনো আমাদের বিবেচ্য বিষয় নেই। আমাদের কাছে 5টা বা 6টা মতো হচ্ছে বিবেচ্য বিষয় ছিল, এর মধ্যে বিশ্বাসযোগ্যতা এই নামে কোনো আমাদের কি ছিল না, বিবেচ্য বিষয় ছিল না, আমাদের যথার্থতার একটা ছিল। ঠিক আছে, এরকম। ওকে, আচ্ছা পরের প্রশ্ন, বন্টন প্রণালীর সাথে জড়িত এক বা একাধিক পক্ষকে কি বলে? বন্টন প্রণালী মানে কি, আমার পণ্যটা যেখানে উৎপাদন হয়েছে আর আমি যে ক্রেতা বা ভোক্তা যেখানে আছি, অর্থাৎ উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য যে মাধ্যমটা ব্যবহার হয় সেটাকে আমরা বলি বন্টন প্রণালী। এখানে এক বা একাধিক যে পক্ষগুলো থাকে তাদের সবাইকে একসাথে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। এর মধ্যে বিভিন্ন ধরনের পাইকার থাকতে পারে, খুচরা ব্যবসায়ী থাকতে পারে, প্রতিনিধি থাকতে পারে, মার্চেন্ট থাকতে পারে, ফড়িয়া থাকতে পারে। ওকে, উৎপাদনকারীর নিজস্ব দোকানের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার নিকট পণ্য বিক্রয় করলে, তাহলে দেখেন উৎপাদনকারী, একটু আগে যে এক্সাম্পল দেখছিলাম, উৎপাদনকারী এবং ক্রেতা বা ভোক্তা এর মাঝখানে আসলে কেউ নাই, উৎপাদনকারী এবং ক্রেতা এই দুইজনের মাঝখানে কেউ নাই, ডিরেক্ট পণ্য বিক্রি হচ্ছে। তার মানে এখানে কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীর আগমন ঘটতেছে না। যদি একজন মধ্যস্থ ব্যবসায়ীর আগমন ঘটতো তাহলে সেটা ছিল 1 স্তর বিশিষ্ট, 2 জন আসলে 2 স্তর বিশিষ্ট। যেহেতু এনাদের মাঝখানে কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ী আসতেছে না, এই জন্য এটাকে আমরা বলবো 0 স্তর বিশিষ্ট। হাসান সাহেব দুপুরে ভাত মাছ খেলেও তার আমেরিকান বন্ধু দুপুরে বার্গার খায়। তাহলে দেখেন তো, হাসান যেহেতু বাংলাদেশের মানুষ, সে হচ্ছে দুপুরে ভাত মাছ খাবে, আর তার আমেরিকান বন্ধু দুপুরে বার্গার খাবে। এখন দেখেন এইখানে দুইজনেরই খিদাটা পূরণ হচ্ছে, বা তাদের যে ক্ষুধা লাগছে সেই ক্ষুধাটা পূরণ করতেছে, কিন্তু একজন বার্গার দিয়ে একজন ভাত দিয়ে। সো এখানে ডিফারেন্সটা কোথায়? মূলত দুইজনেরই প্রয়োজনটা দুইজনেরই ছিল যে তারা ক্ষুধা অনুভব করছে, কিন্তু এই অভাবের কারণে, অভাবটা মূলত ব্যক্তির যে সংস্কৃতি আছে, ব্যক্তির সংস্কৃতি, এই সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়। ঠিক আছে, সো যেহেতু আমেরিকান মানুষের একটা আলাদা সংস্কৃতি, বাংলাদেশের মানুষের আলাদা সংস্কৃতি, সো ক্ষুধা লাগলে বাংলাদেশের মানুষ ভাত খাবে, আমেরিকার মানুষ বার্গার খাবে। সো এটা নির্ধারিত হয় অভাবের মাধ্যমে, বুঝতে পারছি? কার্যভিত্তিক বার্তা কাদেরকে দেওয়া হয়? সো যে যেমন কাজ করবে বা যতটুকু কাজ করবে, যতটুকু পণ্য সেল করে দিবে, সেই অনুযায়ী তাদেরকে বার্তা দেওয়া হবে। সো এটা মূলত মধ্যস্থ ব্যবসায়ী যারা আছে, যারা আমাদের উৎপাদকের কাছ থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছে যায়, তাদেরকে এটা দেওয়া হয়। ওকে, বিপণনে 4P, এটা হচ্ছে 4P। বিপণনে 4P কোনটি নির্দেশ করে? সো 4P বলতে আমরা কোনগুলোকে বুঝি? যে বিপণন মিশ্রণ, এই মিশ্রণে 4 ধরনের পি কাজ করে। এই মিশ্রণটা মূলত কি করে? ক্রেতাকে মানে টার্গেটে রেখে, ক্রেতাকে উদ্দেশ্য করে কোন কোন জিনিসগুলো ব্যবহার করলে ক্রেতা সন্তুষ্টি অর্জন করা যায়। সো 4P এর মধ্যে হচ্ছে প্রথমে প্রোডাক্ট, মূল্য, পণ্য, মূল্য, বন্টন ও প্রসার। তাহলে প্রোডাক্টে কি? পণ্য, এরপরে প্রাইসে হচ্ছে মূল্য, এরপরে বন্টনে হচ্ছে কি? প্লেস, প্রসারে কি? প্রমোশন।
ওকে, রায়হান একজন মুদি দোকানদার। সে তার দোকানের পণ্যের প্রকৃতি অনুসারে আকার বিবেচনায় রেখে পণ্য সাজিয়ে রাখে, এতে ক্রেতারা তাদের প্রয়োজনীয় পণ্য সহজেই পেতে পারে। এই যে বলছে সাজিয়ে রাখে, এই কথাটা খেয়াল রাখেন, ফলে রায়হানের ব্যবসায় পরিচালনায় সুবিধা হয়। উদ্দীপকে রায়হান বিপণনের কোন কার্যাবলীতে গুরুত্ব প্রদান করেছে? অর্থাৎ দেখেন তো সে কি করছে, আলাদা আলাদা করে প্রকৃতি অনুসারে সাজিয়ে রাখছে। সে কি মান নির্ধারণ করছে? না, সে সাজিয়ে রাখছে, মান অলরেডি নির্ধারণ করা হয়ে গিয়েছে। সো এটাকে আমরা বলতে পারি যে পর্যায়িতকরণ। কিন্তু দেখেন আমাদের এই যে অপশনের মধ্যে পর্যায়িতকরণ নাই, তার মানে সাজিয়ে রাখাটাকেই আমরা তখন প্রমিতকরণ ধরে নিব, মনে করব যে তাই সে মান নির্দিষ্টকরণ করেছে। বুঝতে পারছি? ওকে, যদি এখানে আমাদের অপশনের মধ্যে কোথাও পর্যায়িতকরণ থাকতো, সাজিয়ে রাখে এই কথার কারণে অ্যান্সার হতো পর্যায়িতকরণ। ওকে, রায়হান একজন মুদি দোকানদার, তার সেই সেম উদ্দীপক নিয়ে পরের প্রশ্ন বলছে, রায়হান দোকানে পণ্য সাজানোর ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়েছে? ওজন, গুণাগুণ, ধরন, আকার। এই যে আকার, সে দেখেন বিভিন্ন আকার বিবেচনায় সে পণ্য সাজিয়ে রাখে। সো তার এখানে কি বলে যে টার্গেট বা তার এখানে যে ভিত্তিটা বা বেসিসটা কি, সেটা হচ্ছে আকার। ওকে, কোন ধরনের পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করে কিন্তু করলেও পাইকারদের সকল প্রকার সাধারণ কার্যাবলী সম্পাদন করে না? সো যে পাইকার মালিকানা গ্রহণ করে এবং সব সেবা প্রদান করে সে হচ্ছে পূর্ণ সেবা দানকারী পাইকার, যেটা হচ্ছে এইটা। আর যে আমাদের মালিকানা গ্রহণ করে কিন্তু ধরেন কিছু সেবা সে দিল না, তার মানে কি সে এখানে সীমিত সেবা দিল। ওকে, ভোক্তার ক্রয় ক্ষমতা কোন পরিবেশের উপাদান? সো ক্রয় ক্ষমতা মূলত কিসের সাথে জড়িত? ভোক্তার আয় বা অর্থের সাথে জড়িত। তো অর্থের সাথে জড়িত পরিবেশ কোনটা? সেটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। বিক্রয় কর্মীর গৃহীত কলা কৌশলকে কি বলে? সো বিক্রয় কর্মী যিনি আছে সে বিক্রি করার সময় সে যে গুণাবলীগুলো বা বৈশিষ্ট্যগুলো ফুটিয়ে তোলে বা যেটার মাধ্যমে ক্রেতাকে বা ভোক্তাকে আকর্ষণ করে বা আকৃষ্ট করে, সে ধরনের গুণকে আমরা বলি বিক্রয়িকতা। ঠিক আছে, তাহলে বিক্রয় কর্মীর গুণ কি? বিক্রয়িকতা। সন্তুষ্টি কি? আমি কোনো একটা জিনিসে কোনো একটা প্রত্যাশা করেছি এবং সেখান থেকে কতটুকু পাচ্ছি, সো এই প্রত্যাশা এবং প্রাপ্তির সামঞ্জস্যকে আমরা বলি কি? সন্তুষ্টি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টারে যে ক্রেতা সন্তুষ্টি, ক্রেতা কতটুকু চাচ্ছে এবং সেখান থেকে পণ্য ক্রয় করার পরে পণ্যটাকে কতটুকু সুবিধা সে পাচ্ছে, এই দুইটার যে বিয়োগফল বা এই দুইটার মধ্যে যে সামঞ্জস্য, এটা যেন মানে সঠিক থাকে, যে যতটুকু আশা করছি ততটুকু যেন আমরা পাই। বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? ক্রেতা ভ্যালু সৃষ্টি করে। ক্রেতা ভ্যালু কি? ক্রেতার কাছে যেন মনে হয় সে যে প্রাইসটা পে করেছে সেই প্রাইস পে করা অনুযায়ী পণ্য থেকে যে সুবিধাটা সে পাচ্ছে সেটা যেন ঠিকঠাক মতো হয়। ঠিক আছে, কোনটি পরিকল্পিত বিপণী কেন্দ্রের সুবিধা? সো আপনি যদি কোনো একটা বিপণী কেন্দ্র পরিকল্পনা করে সাজান, দেখা গেল যে আপনি এমন একটা জায়গায় একটা বিপণী দিছেন বা একটা ধরেন স্বপ্নের একটা আউটলেট দিয়েছেন, সেখানে আশেপাশে কোনো মানে টাকা তোলার কোনো জায়গা নাই। সো সেখানে কি হবে, আপনার ওখান থেকে কিন্তু সে বাজার করতে পারবে না। সো সেক্ষেত্রে কি হইতে পারে যে আপনি যদি পরিকল্পিতভাবে কেন্দ্র করেন, তাহলে হচ্ছে সেক্ষেত্রে আপনি ব্যাংক ও এটিএম এর একটা সুবিধা পাবেন। ঠিক আছে, হোলসেল বিজনেস শব্দের অর্থ কি? হোলসেল মানে কি? পাইকার। সো তাহলে বিজনেস মানে কি? ব্যবসা। তাহলে এটার নাম কি? পাইকারি ব্যবসা। বিপণন প্রসারের হাতিয়ার কোন হাতিয়ারটি ব্যবহারের জন্য অর্থ প্রদান করতে হয়? সো দেখেন, অর্থ প্রদান করতে হয় না, তার মানে এই যে বিজ্ঞাপনের জন্য অর্থ দিতে হয়, ব্যক্তিক বিক্রয় করার জন্য হচ্ছে বিক্রি যে করে তাকে অর্থ দিতে হয়, বিক্রয় প্রসারের জন্য অর্থ দিতে হয় একমাত্র আমি শুরুতেই বলেছিলাম যে প্রচার করার জন্য। এটা মূলত মানুষরা নিজেরা করে দেয়, যে কোনো একটা প্রোডাক্ট ভালো হয়েছে, সেই ভালো প্রোডাক্টটা সম্পর্কে ধরেন একজন ব্যক্তি খুব ভালো ফিল করছে, সে আরেকজনকে বললে, এক্ষেত্রে কিন্তু তাকে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। নিচের কোন প্রতিষ্ঠানটি ভেজাল পণ্য উৎপাদনকারীদের শাস্তির ব্যবস্থা করে? সো বাংলাদেশে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা হচ্ছে বিএসটিআই, বাংলাদেশ স্ট্যান্ডার্ডাইজেশন অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠান কি করে? বাংলাদেশে মূলত পণ্যের মান নির্ধারণ করে এবং পাশাপাশি এই মানটা ঠিকমতো রক্ষা করা হচ্ছে কিনা সেটা তদারকি করে।
যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উপকরণ যোগান দেয়, অর্থাৎ যাদের থেকে আমরা উপকরণ পাই তাদেরকে আমরা কি বলি? সরবরাহকারী বলি। বিপণন কি? বিপণনের মেইন লক্ষ্যই হচ্ছে বিপণনের যত হাতিয়ার আছে এই হাতিয়ারগুলোকে ব্যবহার করে ভোক্তাদের সন্তুষ্টি বিধান করা। ওকে, উপযোগ আছে এমন কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে কি বলে? কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করাকে প্রয়োজন বলে। প্রয়োজনটা যখন ব্যক্তির সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়, অর্থাৎ ওই যে বাংলাদেশের মানুষ ভাত এবং আমেরিকার মানুষ বার্গার খায়, তখন সেটা অভাব হয়ে যাবে। আর এই অভাবটা পূরণ করার জন্য আর্থিক ক্ষমতা, তারপরে হচ্ছে অর্থ ব্যয় করার ইচ্ছা এবং হচ্ছে ওই পণ্যের সহজলভ্যতা আছে কিনা বা ওই পণ্যটা আছে কিনা মার্কেটে, এইগুলো যদি থাকে তখন আমরা সেটাকে বলি চাহিদা। ওকে, নিচের কোন উপাদানটি ব্যষ্টিক পরিবেশের উপাদান? সো ব্যষ্টিক পরিবেশ কোনটা? যেটা আমার প্রতিষ্ঠানকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। সো এখানে এই প্রযুক্তি, ধর্মবিশ্বাস, জনসংখ্যা, এই তিনটাই হচ্ছে আমাদের সামষ্টিক পরিবেশ বা পরোক্ষ পরিবেশের উপাদান। একমাত্র কোম্পানি যেটা, এটা আমাদের প্রত্যক্ষ পরিবেশের উপাদান। মূসক বা মূল্য সংযোজন কর কোন পরিবেশের উপাদান? সো মূসক এর সাথেই কোন কথাটা জড়িত আছে? কর, মূল্য সংযোজন কর। কর মূলত কি? অর্থ রিলেটেড। সো এটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশের মধ্যে যাবে। জনাব মাহির লক্ষ্য করেন ইদানিং প্রচুর মানুষ পড়াশোনা এবং চাকরির জন্য প্রচুর মানুষ, এটা খেয়াল করবেন, গ্রাম থেকে শহরমুখী হচ্ছে। এই কারণে তিনি এ ধরনের মানুষের থাকা খাওয়া সহ বিভিন্ন সুবিধা সম্বলিত ঢাকার 3টি স্থানে সুপার হোম নামে হোস্টেলের ব্যবসা শুরু করেন। জনাব মাহির ব্যবসা শুরুর ক্ষেত্রে সামষ্টিক পরিবেশের কোন পরিবেশ? সামষ্টিক পরিবেশের আমাদের যে 6টা উপাদান ছিল সেটার মধ্য থেকে কোন উপাদানকে গুরুত্ব দিচ্ছে? এটা মূলত প্রচুর মানুষ যেহেতু, এটা জনসংখ্যাগত উপাদানকে গুরুত্ব দিচ্ছে। গুণাগুণ ও বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে পণ্যের মান এই যে পণ্যের মান বা মৌলিক সীমা নির্ধারণ করাকে আমরা কি বলি? প্রমিতকরণ, এবং পরবর্তীতে যদি সেটা ভাগ করা হয় সেটাকে আমরা বলি পর্যায়িতকরণ। ওকে, বিপণন কার্যাবলীর মূল লক্ষ্য কি? সো বিপণনের যত কাজ আমরা করি, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, গুদামজাতকরণ, তারপরে আমাদের ব্যাংকিং এর মাধ্যমে অর্থগত বাধা দূর করা, বিজ্ঞাপন দেওয়া, প্রচার, ব্যক্তিক বিক্রয়, সব মূলত করি কি? আমার পণ্যটা যাতে আমি বিক্রি করতে পারি। ওকে, অর্থের বিনিময়ে পণ্যের মালিকানা হস্তান্তর কি বলে? পণ্যের মালিকানা আমার কাছে আছে, আমি তার কোনো একজনের কাছ থেকে অর্থ নিলাম, অর্থ নিয়ে তাকে পণ্যের মালিকানা দিয়ে দিলাম। সো পণ্যের মালিকানা তার কাছে চলে গেল, তার মানে কি? আমি তার কাছে পণ্যটা বিক্রি করলাম। ওকে, উৎপাদন ও ভোগের মধ্যবর্তী সময় পর্যন্ত পণ্যদ্রব্য সংরক্ষণ করাকে কি বলে? সো এটাকে বলা হয় গুদামজাতকরণ। গুদামে আমরা কি করি? এক সময় উৎপাদিত পণ্য আরেক সময় পর্যন্ত সংরক্ষণ করে আমরা এখানে সময়গত একটা উপযোগ সৃষ্টি করি, সময়গত উপযোগ সৃষ্টি করি। ওকে, দেশের অর্থনীতিতে মার্কেটিং অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, কারণ এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। অর্থনীতির কথা বলছে, বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন ঘটে, জাতীয় আয় বৃদ্ধি পায়। সো 3টাই উত্তর, ঠিক আছে? যে আমরা বিদেশে বাণিজ্য করতে পারবো বাংলাদেশের অর্থনীতিতে। সো এক্ষেত্রে আমাদের বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ঠিক আছে? ওকে, এই 3টাই অ্যান্সার। আমাদের 3টাই আমাদের অর্থনীতিকে আরো চাঙ্গা করবে। বিপণন মিশ্রণ ধারণাটি প্রথম কে প্রদান করে? সো মনে রাখবেন, নেইল এইচ বর্ডন হচ্ছে বিপণনের যে মিশ্রণ ধারণা, সেটা ওই যে 4P এর কথা আমরা একটু আগে পড়লাম, 4P তিনি হচ্ছে প্রদান করে। কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয় আমরা এর আগে পড়েছি, সেটা হচ্ছে পরিমাপযোগ্যতা এবং প্রবেশযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা না, এটা ডাবল আসছে। পণ্যের স্তর কয়টি? পণ্যের স্তর হচ্ছে 3টি। আর একটা জিনিস মনে রাখবেন, পণ্যের জীবনচক্রের পর্যায় কয়টি? তখন বলবো আমরা 5টি। সেটা কি কি? ওই যে আমাদের প্রথমে ধারণা উন্নয়ন, তারপরে সূচনা, এরপরে প্রবৃদ্ধি, এরপরে পূর্ণতা, তারপরে পতন। ওই যে 5টা, ওইটা হচ্ছে পণ্যের জীবনচক্রের 5টা পর্যায়। আর পণ্যের স্তর কি? 3টা। এটা হচ্ছে মূল পণ্য, তারপরে হচ্ছে আমাদের এর সাথে ওই যে আমরা মূল পণ্যের সাথে বর্ধিত পণ্য দিই, মূল পণ্য, প্রকৃত পণ্য এবং বর্ধিত পণ্য, যে 3টা স্টেজ আছে না, ওই 3টা স্টেজের কথা আমরা বলছি এখানে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোনটি লোভনীয় পণ্য যেটা দেখা মাত্র কিনতে মন চায়? সেটা হচ্ছে আইসক্রিম। জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, বিশ্বকোষ, যেগুলো মূলত বাজারে আছে কিন্তু মানুষজন খুব একটা কিনতে চায় না, এগুলো সম্পর্কে হয়তো জানে বা জানে না, জানলেও কিনতে চায় না, এই ধরনের প্রোডাক্টকে আমরা বলি অযাচিত পণ্য। ঠিক আছে? জনাব সোহান রংপুরে একটি নিউ ভ্যারাইটির স্টোরের মালিক। তিনি পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য কিনে আশেপাশের দোকানের চেয়ে কিছুটা হ্রাসকৃত মূল্যে তিনি ভোক্তাদের কাছে বিক্রি করতেছে। মনে রাখবো, পণ্য বিক্রি করেন, তাছাড়া অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেন।
অর্ডার অনুযায়ী পণ্য পৌঁছে দেন, এটা মনে রাখবো। এতে অল্প সময়ে তার ব্যবসার সফলতা আসে। তিনি কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? তিনি মূলত ডিরেক্ট ভোক্তাদের কাছে বিক্রি করছে, সো তারপরে আর কেউ নাই, সো ভোক্তাদের আগে যারা থাকে তাদেরকে আমরা বলি খুচরা ব্যবসায়ী। ওকে, জনাব সোহানের ক্ষেত্রে সাফল্যের কারণ কি? সে হচ্ছে ভোক্তাদের চাহিদা পূরণ করতেছে, কম মূল্যে দিচ্ছে, বিক্রয়োত্তর সেবাও দিচ্ছে, কারণ ওই যে বিক্রির পরে সে অর্ডার পৌঁছে দিচ্ছে বাড়িতে, পণ্যের ব্যাপক প্রমোশন, সে খুব একটা প্রমোশন কিন্তু করে না এখানে, ঠিক আছে। সামাজিক কল্যাণে মধ্যস্থ ব্যবসায়ীর ভূমিকা কি? সো সামাজিক কল্যাণে মধ্যস্থ ব্যবসায়ীরা মূলত কি করে? একটা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, এটা মূলত সমাজের দিকটাকে বেশি প্রাধান্য দেয়, বুঝতে পারছি। বহু শাখা বিপণী মানে কি? যার শাখা দেশের বিভিন্ন স্থানে আছে, যেমন হচ্ছে আমরা বাটার কথা বলতে পারি, বা স্বপ্নের যে বিভিন্ন আউটলেটগুলো পাওয়া যায়, ঠিক আছে। সো এটাকে আমরা বলি কেন্দ্রীয় ব্যবস্থাপনা থাকে, অর্থাৎ এর একটা নির্দিষ্ট কেন্দ্র থাকে, বা বাটার একটা মেইন হেড অফিস থাকে, তারপরে এটা মূলত হচ্ছে সর্বত্র ছড়িয়ে থাকে এবং সব জায়গাকে কেন্দ্র সবগুলোকে হচ্ছে কন্ট্রোল করে কি এই কেন্দ্রীয় ব্যবস্থাপনা। কোন ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে পণ্য সংগ্রহ করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করেন? অর্থাৎ দেখো যে কোন ব্যবসায়ী উৎপাদনকারীর কাছ থেকে নিবে এবং চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করবে। এখানে দেখো চূড়ান্ত ভোক্তা এবং উৎপাদনকারী, তার মানে কি আমরা এখানে এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী পাচ্ছি, অর্থাৎ উৎপাদনকারী এবং ভোক্তার মধ্যে মাত্র একজন থাকবে, তিনি কে? খুচরা ব্যবসায়ী, ঠিক আছে। চেইন স্টোর কি ধরনের ব্যবসার আওতাভুক্ত? চেইন স্টোরে মূলত কি আমরা যারা ভোক্তারা আছি তারা পণ্য ক্রয় করি না, সো এই জন্য খুচরা ব্যবসা। নিচের কোনটি বহির্বিজ্ঞাপন? সো এটা হচ্ছে বাইরে, প্রতিষ্ঠানের বাইরে গিয়ে আমরা বিজ্ঞাপন দেই। নর্মালি হচ্ছে সাইনবোর্ডগুলো থাকে রাস্তার ধারে, সেইগুলোতে আমরা বিজ্ঞাপন দিতে পারি। পণ্য সেবা ধারণার যে কোনো ধরনের অর্থ প্রদত্ত নৈর্বৃত্তিক উপস্থাপনাকে আমরা কি বলি? আমি বলেছিলাম যদি অর্থ হয় সেটাকে আমরা প্রচার বলি, আর অর্থ হইলে তখন আমরা সেটাকে বলি বিজ্ঞাপন। তাহলে এটা হচ্ছে প্রচার। ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে বিনিময় সম্পর্ক স্থাপন করাকে কি বলে? সো ক্রেতা সন্তুষ্টির মাধ্যমে বিনিময় সম্পর্ক স্থাপনকে আমরা বলি বিপণনই বলি, ঠিক আছে। যে আমাদের ক্রেতা ভোক্তারা যারা আছে তাদেরকে সন্তুষ্টি বিধান করা আমার মেইন লক্ষ্য। সো এটা মূলত আমাদের যে বিপণনের ধারণাগুলো আছে তার মধ্যে বিপণন ধারণাই হচ্ছে এটাকে বেশি ফোকাস করে। জনাব রবিউল আন্তর্জাতিক বাণিজ্য মেলা একটি বুটিক হাউজের পরিচালনার জন্য কয়েকজন সুদর্শন হাসি খুশি বিক্রয় কর্মী নিয়োগ দেন। কর্মীদের দক্ষতার কারণে প্রতিষ্ঠানের বিক্রি বাড়ে। সুদর্শন কথাটা খেয়াল রাখবো, তিনি নিউ মার্কেটে একটি শোরুম খোলার চিন্তা করছেন। সো তিনি কোন গুণাবলীর ওপর বেশি গুরুত্ব দিয়েছে? এই যে সুদর্শন, সো এটা কোন গুণাবলী? এটা শারীরিক গুণাবলী। জনাব রবিউল কর্তৃক শোরুম খোলার যৌক্তিকতা কি? ক্রেতাদের আস্থা অর্জন, ক্রেতাদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক সৃষ্টি, স্বল্পকালীন প্রণোদনামূলক কার্যক্রম। এই যে শেষেরটা হবে না, কারণ শোরুম তো সে আর একদিনের জন্য খুলতেছে না। সো অ্যান্সার হবে ক্রেতাদের আস্থা অর্জন এবং ক্রেতাদের সাথে সরাসরি যাতে সে কথা বলতে পারে, 1 ও 2। স্বসেবা খুচরা ব্যবসায়ী নিচের কোনটি? যে জায়গায় গিয়ে মূলত আমাদেরকে নিজেদের প্রোডাক্ট নিজেদেরকে হচ্ছে বেছে কাউন্টারে নিয়ে এসে মূলত আমাদেরকে পেমেন্ট করতে হয়। আমরা নর্মালি সুপার মার্কেট যেগুলো আছে সেখানে আমরা যাই, গেলে আমাদেরকে ট্রলি ধরায় দেয়, ট্রলির করে আমরা বাজার সদাই করে নিয়ে এসে কাউন্টারে এসে টাকা জমা দিই। সো এটা হচ্ছে স্বসেবা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। প্রত্যক্ষ বাজারজাতকরণ কি? যেখানে মূলত সরাসরি যিনি পণ্য উৎপাদন করছে বা বিক্রি করবে তার সাথে ক্রেতা বা ভোক্তা যারা আছে তাদের সরাসরি যোগাযোগ হয়। মিস্টার জামান বগুড়ায় অপরূপা নামক একটি শিশু খাদ্য সামগ্রী উৎপাদনের কারখানা স্থাপন করে। প্রতিষ্ঠানটির উৎপাদিত বিভিন্ন পণ্য সহজলভ্য পলিথিনের পরিবর্তে চটের ব্যাগের মাধ্যমে, চটের ব্যাগের কথা বলছে, বাজারজাতকরণ করেন। কারখানায় নিঃসৃত বর্জ্য পরিশোধনের মাধ্যমে নিষ্কাশনের ফলে এলাকার জনগণ অনেক খুশি। সো এই যে সে চটের ব্যাগ ব্যবহার করতেছে, এটা এখানে তুমি সে মূলত কোনটাকে ফোকাস করতেছে? সে গ্রিন মার্কেটিংকে ফোকাস করতেছে। কারণ কি? যে আমাদের যখন আমরা প্লাস্টিকের ব্যাগ ইউজ করব তখন আমাদের পরিবেশের ক্ষতি হবে, কিন্তু আমরা যদি চটের ব্যাগ ব্যবহার করি তাহলে আমাদের গ্রিন মার্কেটিং যে কনসেপ্টটা আছে সেখানে আমরা মূলত পরিবেশকে সংরক্ষণ করতে পারবো। উদ্দীপকের অপরূপা প্রতিষ্ঠানটির কর্মসূচি হলো পরিবেশ বান্ধব পণ্যের উন্নয়ন ও বিপণন, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও উন্নয়ন। এখানে রিসাইক্লিং এর ব্যাপারে কিছু বলা হয় নাই, কারণ সে তো পার্টের হচ্ছে চটের হচ্ছে পার্ট তৈরি করতেছে, চটের ব্যাগ তৈরি করতেছে। সো 1 ও 3, ঠিক আছে। এরপরে জনাব আকাশ তার প্লাস্টিক ফ্যাক্টরির কাঁচামালের অপর্যাপ্ততার কারণে সঠিক সময়ে পণ্য উৎপাদন করতে পারছে না, কাঁচামাল ঠিকমতো পাচ্ছে না।
ফলে অন্যরা এসে সেই স্থান দখল করেছে, এতে তার ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছে। সো সঠিক সময়ে জনাব আকাশ কাঁচামাল পায়নি কেন? সঠিক সময়ে জনাব আকাশ কেন কাঁচামাল পায়নি? কারণ হচ্ছে তার সরবরাহকারী যিনি আছে সে ঠিক সময়ে তাকে পণ্যটা দিতে পারে নাই, তার যে কাঁচামাল সেটা দিতে পারে নাই। উদ্দীপকে জনাব আকাশের ব্যবসা পরিচালনায় সমস্যা সৃষ্টির কারণ কি? তার যে প্রতিযোগী সে, এবং সে পর্যাপ্তভাবে কাঁচামাল পাচ্ছে না। সো 2 ও 3, এখানে গ্রাহক তাকে কোনো সমস্যা সৃষ্টি করে নাই। পণ্যের বন্টন প্রণালী সাধারণত দীর্ঘ হয় কোন পণ্যের ক্ষেত্রে? সো নর্মালি আমরা দেখবেন যে ভোগ্য পণ্যের ক্ষেত্রে একদম মাঠ পর্যায় পর্যন্ত হচ্ছে আমাদের ওই খুচরা ব্যবসায়ী, তারপরে পাইকারি ব্যবসায়ী, ফড়িয়া এজেন্ট, কমিশন এজেন্ট এরা চলে যায়। শিল্পপণ্য মূলত একটা সংক্ষিপ্ত জায়গা বা ছোট জায়গার মধ্যে থাকে, সো এই জন্য বন্টন প্রণালী হচ্ছে দীর্ঘ হয়। বা এখানে দীর্ঘ বলতে আবার স্তরকে বোঝানো যেতে পারে, যে সবচেয়ে শিল্পপণ্যগুলো মূলত দেখবেন যে এর মাঝখানে খুব বেশি মানুষজন থাকে না, একজন পাইকার বা একজন খুচরা ব্যবসায়ী থাকে, কিন্তু ওই যে ভোগ্যপণ্য সেক্ষেত্রে উৎপাদকের পরে হচ্ছে কোনো এজেন্ট বা ফড়িয়া, তারপরে হচ্ছে কোনো পাইকার, তারপরে খুচরা ব্যবসায়ী, এভাবে অনেক মধ্যস্থ ব্যবসায়ীর মধ্যে চলে আসে। ওকে, পারস্পরিক ক্রিয়াশীল ও সরাসরি যোগাযোগ করার প্রক্রিয়াকে কি বলে? সো সরাসরি যেহেতু যোগাযোগ করছে এটাকে আমরা বলছি প্রত্যক্ষ বিপণন। নিচের কোনটি প্রত্যক্ষ বিপণনের কৌশল? সো প্রত্যক্ষ বিপণনের কৌশল কি? আমরা অনলাইনে পণ্যর মার্কেটিং করব। বিপণনের কাজ নয় কোনটি? দেখেন, বন্টন, ক্রয় বিক্রয়, বাজার গবেষণা সব বিপণনের কাজ। বিপণন কি করে না? উৎপাদন করে না। বিপণনের কাজই শুরু হয় উৎপাদন করার পর থেকে। বাজার বিভক্তিকরণের মনস্তাত্ত্বিক ভিত্তি কি? সো মনস্তাত্ত্বিক ভিত্তি বলতে আমরা কি বুঝি? আমার নিজের যে ব্যক্তিগত যে চিন্তাধারা আছে সেই অনুযায়ী। সো এটা প্রভাবিত হয় ব্যক্তিত্ব এবং জীবনধাস দ্বারা। সো 2 ও 3। বাজারজাতকরণে বাজার কিসের সাথে সম্পৃক্ত? সো আমরা অবশ্যই বলেছি বাজার হচ্ছে বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতার সমষ্টি, সো এটা ক্রেতার সাথে সম্পৃক্ত। বিপণন যুগ কত সাল থেকে শুরু হয়? এটা 1950 সাল থেকে শুরু হয়। বিপণন কার্যাবলীর উদ্দেশ্য কি? ক্রেতাদের তুষ্ট করা, বিক্রয় মুনাফা বৃদ্ধি করা, কর্মসংস্থানের সৃষ্টি করা। এগুলো সবই হচ্ছে বিপণনের উদ্দেশ্য, কিন্তু প্রধান উদ্দেশ্য হচ্ছে এইটা। ঠিক আছে, নিচের কোন প্রক্রিয়াটি সঠিক? সবার আগে কি আসবে? প্রয়োজন, তারপরে এটা সংস্কৃতি দ্বারা প্রভাবিত হয়ে অভাব হবে, এবং সর্বশেষ চাহিদা পূরণ হবে। সো প্রয়োজন, অভাব এবং চাহিদা, এই তিনটা সঠিক। কোন দেশে সর্বপ্রথম বিপণন শব্দটি ব্যবহৃত হয়? সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র, এটা মনে রাখবো আমরা। বাজার অর্পণের অন্তর্ভুক্ত, সো এর মধ্যে কি থাকতে পারে? আমরা যে জিনিসগুলো অফার করতেছি, পণ্য, সেবা, অভিজ্ঞতা, তারপরে হচ্ছে এই রিলেটেড, বা আমার আমি কোনো একটা আত্ম উপলব্ধি করেছি বা কোনো একটা জায়গায় গিয়েছি সেখানকার যে বর্ণনা, এগুলো হতে পারে, কিন্তু মুনাফা এর মধ্যে যাবে না। সো পণ্য, সেবা, এই দুইটা। বিপণন কার্যক্রমকে সরাসরি প্রভাবিত করে এমন পক্ষগুলোর সমষ্টিকে কি বলে? সো সরাসরি যারা প্রভাবিত করে তারা হচ্ছে ব্যষ্টিক পরিবেশ, আর পরোক্ষভাবে যারা প্রভাবিত করে তারা হচ্ছে সামষ্টিক পরিবেশ। জনাব এম কুষ্টিয়ায় নিজের জমিতে আখ চাষ শুরু করেন। সেখানকার মাটি আখ চাষের উপযোগী এবং চিনির কলের চাহিদা অনেক। অল্প সময়ের মধ্যে তিনি সাফল্য লাভ করে। উদ্দীপকে বিপণনের কোন পরিবেশকে নির্দেশ করছে? এটা মূলত বিপণনের কোন পরিবেশকে নির্দেশ করবে? দেখেন তো, সে কুষ্টিয়ায় আখ চাষ করতেছে, সো কুষ্টিয়ার মাটি ভালো বলেই তো সেখানে আখ চাষ করছে। সো মাটি কোন পরিবেশের উপাদান? সেটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান। জনাব এম এর কার্যক্রমের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায়, অর্থনৈতিক উন্নয়ন হয়, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার হয়, এবং গবেষণা উন্নয়ন, এটা সম্পর্কে কিছু বলা হয় না, তাই 1 ও 2। বিপণন কার্যাবলীর অন্তর্ভুক্ত কি কি? ক্রয় বিক্রয়, হ্যাঁ। পরিবহন, গুদামজাতকরণ। উৎপাদন কিন্তু বিপণনের অন্তর্ভুক্ত না, তাই হচ্ছে উত্তর 1 ও 2। উৎপাদন হতে ভোগ পর্যন্ত দীর্ঘ সময়ে পণ্যের গুণমান ঠিক রাখার বিপণনের কোন কাজের অন্তর্ভুক্ত? সেটা হচ্ছে গুদামজাতকরণ। যখন উৎপাদন করছি সেখান থেকে যখন বিক্রি করছি, এই সময়ের মধ্যে পণ্যকে ধরে রাখা, পণ্যের মান ধরে রাখা। ঠিক আছে, ওকে। মোড়কীকরণের ফলে কি হয়? পণ্যের যে গুণাগুণ আছে, মোড়কের কারণে হচ্ছে ওটা নষ্ট হয় না, বিশেষত্বটা বৃদ্ধি পায়, চাহিদা আরো বৃদ্ধি পাবে, হ্রাস হবে না। সো 1 আর 3। ওকে। তারেক খুলনা শহরে ইকরা গ্রুপের একজন পাইকারি প্রতিনিধি। কোন গ্রুপের? ইকরা গ্রুপের। সে কোন বাজারের সদস্য? সে দেখেন পুনর্বিক্রেতা বাজারের সদস্য। কারণ সে কি করছে? পাইকাররা মূলত কি করে? এক জায়গা থেকে কিনে আরেক জায়গায় বিক্রি করে দেয়, সে কিন্তু ভোগ করে না। সো এই ধরনের বাজারকে আমরা বলি পুনর্বিক্রেতার বাজার। কোনটি শিল্প বাজার বিভক্তিকরণের ভিত্তি? এটা হচ্ছে প্রযুক্তি। ঠিক আছে, আয়, ধর্ম, পেশা, এগুলো হচ্ছে ভোক্তা বাজার বিভক্তিকরণের মধ্যে যায়।
বাজার বিভাগে প্রবেশের সামর্থ্য কার্যকর বাজার বিভক্তিকরণের বিবেচ্য বিষয়ের অন্তর্ভুক্ত কোনটি? বাজার বিভাগে প্রবেশের সামর্থ্য, সো প্রবেশের সামর্থ্য কোনটাকে বোঝাবে, সেটা হচ্ছে এই যে প্রবেশ যোগ্যতা, ঠিক আছে। বিপণন মিশ্রণ ধারণাটি সর্বপ্রথম কে দেন? ডাবল আসছে, এটা হচ্ছে নেইল এইচ বোর্ডেন। পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধির ওপর ভিত্তি করে মূল্য নির্ধারণ, সো ক্রেতা যা উপলব্ধি করতেছে, সো ক্রেতা উপলব্ধি করা মানে কি, ক্রেতা কতটা আমার পণ্যকে ভ্যালু দিচ্ছে, সো এটাকে আমরা বলবো ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ। একটি কোম্পানির একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 20 টাকা, স্থায়ী ব্যয় 6 লক্ষ টাকা, মোট বিক্রয়ের পরিমাণ 1 লাখ একক, তিনির একক প্রতি উৎপাদন ব্যয় কত? সো আমরা আগে কি করব, পরিবর্তনশীল ব্যয় যে 20 টাকা করে আছে এটার সাথে টোটাল একক গুণ দিব, কত হবে আমাদের, টোটাল হবে 20 লাখ। 20 লাখের সাথে আমাদের স্থায়ী ব্যয় কত আছে, 6 লাখ, সো টোটাল কত, 26 লাখ। 26 লাখকে আমরা টোটাল একক পণ্য দ্বারা ভাগ করব 1 লাখ, সো আমরা আমাদের একক প্রতি উৎপাদন ব্যয় কত পাবো, এই যে 26। কার্যভিত্তিক বার্তা কাদেরকে দেওয়া হয়? মধ্যস্থ কারবারিদেরকে দেওয়া হয়, এটা আগে পড়িয়েছি। ফড়িয়া কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? ফড়িয়া মূলত প্রতিনিধি হিসেবে কাজ করে, যে ধরেন উৎপাদনকারী বা অন্য কোনো পাইকারের প্রতিনিধি হিসেবে, তার প্রতিনিধি হিসেবে পাইকার না গিয়ে বা উৎপাদক না গিয়ে এই ফড়িয়াকে পাঠায় পণ্য বিক্রি করার জন্য। জনাব জমির তার নিজের জমি থেকে চূড়ান্ত ভোক্তাদের নিকট সবজি বিক্রি করে, এখানে দেখেন যিনি উৎপাদন করতেছে তার জমি থেকে তুলে এসে চূড়ান্ত ভোক্তার কাছে দিচ্ছে, সো এর মাঝখানে কি কেউ আছে? কেউ নাই, সো এর না থাকলে আমরা কি বলি, শূন্য স্তর। যে সকল মধ্যস্থ ব্যবসায়ী উৎপাদক বা পাইকার কর্তৃক প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়োগপ্রাপ্ত হয়, অর্থাৎ যারা প্রতিনিধি হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলে যাবে তারা মূলত একটা কমিশনের ভিত্তিতে এটা করে, সো এটা তাদেরকে বলা হয় কমিশন এজেন্ট। কোন ধরনের পাইকারি ব্যবসায়ী পণ্যের মালিকানা সত্ত্ব গ্রহণ করলেও পাইকারদের সকল প্রকার কার্যাবলী সম্পাদন করে না? এটা ডাবল আসছে, এটা হচ্ছে সীমিত সেবাদানকারী, আগে পড়িয়েছি। যে সকল পাইকারি মুদি ও ওষুধ ডেলিভারি ট্রাকের মাধ্যমে খুচরা দোকানে পৌঁছে দেয় কিন্তু পণ্যের মালিকানা সত্ত্ব নিজের কাছে রাখে, তাকে বলি কোন পাইকার? তাকে বলি আমরা র্যাগ জবার্স। বিদ্যুৎ বিহীন উপকূলীয় অঞ্চলে বিজ্ঞাপনের জন্য আমরা কোনটা ব্যবহার করতে পারি? আমরা হচ্ছে এই ক্ষেত্রে বিদ্যুৎ যেহেতু আমাদের মোটামুটি নিয়ন আলো বা সংবাদপত্র টেলিভিশন সবগুলোতেই লাগে, রেডিওতে আমরা মূলত বিদ্যুৎ কানেকশন লাগে না, রেডিও ব্যাটারিতে চলবে। ওকে, কোনটি নভেলটি? নভেলটি কি? সুদৃশ্য কাচের ঘরে পণ্য সাজিয়ে রাখা। বিপণন প্রসারের সামাজিক গুরুত্ব কি? সমাজে কি প্রভাব ফেলতেছে? কর্মসংস্থান সৃষ্টি করতেছে, জীবনযাত্রা মান উন্নয়ন করতেছে, এটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, সো এটা হবে না, মুনাফা বৃদ্ধি, কর্মসংস্থান এবং জীবনযাত্রার মান উন্নয়ন। বিক্রয় কর্মীর গুণাবলীকে একত্রে কি বলে? বিক্রয় কর্মীর গুণাবলীকে বলে বিক্রয়িকতা, এটা শুরুতে দেখছি। ক্রেতা ও ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির কৌশল কোনটি? সো ক্রেতা এবং ভোক্তাদের অভিযোগ সম্পর্কে আমরা কখন জানতে পারবো? যখন মূলত তারা পণ্যটা কিনতে আসবে আমার প্রতিষ্ঠানে, পণ্যটা কিনতে আসবে। এখন পণ্য নর্মালি তারা হচ্ছে আউটলেট বা খুচরা প্রতিষ্ঠান থেকে কিনে, কিন্তু যদি আমরা পণ্যটা বিক্রি করার জন্য সরাসরি কোনো ব্যক্তিক বিক্রয় বা হচ্ছে কোনো একটা বিক্রয় কর্মীকে পাঠাই, তখন বিক্রয় কর্মীর সাথে ক্রেতা কিন্তু সরাসরি কথা বলে নিতে পারে, সো এটা হচ্ছে মূলত ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। সুদর্শন যুবক সাদিক আমান বিগ বাজারে কর্মরত আছে, তিনি ক্রেতাদের কাছে নির্ভরযোগ্য সত্যবাদী ব্যক্তি হিসেবে পরিচিত, তাই ক্রেতারা তার কাছ থেকে সকল পণ্য ক্রয়ে আগ্রহী। সাদিক আমানের গুণাবলী কি কি? সো সে সুদর্শন, এটা হচ্ছে শারীরিক দিক নির্দেশ করে, সে সত্যবাদী, এটা নৈতিক দিক নির্দেশ করে, সো শারীরিক ও নৈতিক। অনলাইন বিপণনে বিক্রেতাদের প্রধান সুবিধা কি? অনলাইন বিপণনে মূলত আমরা কি করতে পারি? অনলাইনে যখন কেনা বেচা করতে হয় তখন আমাদের মূলত সুবিধাটা আমরা কি করতে পারি? মধ্যস্থ কারবারের অনুপস্থিতি, সীমিত ক্রেতা, ক্রেডিট কার্ডের ব্যবহার, দ্রুত ও সহজে বিক্রি, এটা আমরা মূলত এই সুবিধাটা বেশি পাই। গ্রিন পিচ কি? এটা মূলত নেদারল্যান্ডসের পরিবেশবাদী একটি সংগঠন। বাটা জুতার দোকান কি? এটাকে আমরা বলি বহু শাখা বিপণী, কারণ এর শাখা বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। সো এই 100টি এমসিকিউ আপনারা প্র্যাকটিস করলে মোটামুটি এখান থেকে বেশ ভালো রকমের একটা এমসিকিউ আপনারা কমন পাবেন। চলো তাহলে আমরা এখন আমাদের যে গুরুত্বপূর্ণ 15টা সিকিউ আছে সেই সিকিউগুলো আমরা সমাধান করি। সো এখানে ক নম্বরে বলছে বিপণন কি, খ নম্বরে বলছে বিপণন কি। বিপণন হচ্ছে এই যে
আমাদের যে প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমরা ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করি এবং বিনিময়ে ক্রেতাদের থেকে ভ্যালু পাওয়ার জন্য আমরা সুদৃঢ় ক্রেতা সম্পর্ক গড়ে তুলি। খ নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে অভাবের সাথে সংস্কৃতির সম্পর্ক বিদ্যমান, অর্থাৎ আমাদের অভাবটা মূলত কি দ্বারা নির্ধারিত হয়, সেটা সংস্কৃতি দ্বারা। কিভাবে? আমরা যখন বাংলাদেশের মানুষজন তখন হচ্ছে বাংলাদেশে আমরা সংস্কৃতির কারণে ভাত খাই এবং আমেরিকান মানুষজন হচ্ছে ক্ষুধা লাগলে বার্গার খাই। সো আমরা এখন উদ্দীপকটা দেখি। সিলেটের মিরাশি গ্রামের সরুজ আলী একজন ফুল চাষি। তিনি ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দেন, ক্রেতার চাহিদা ও পছন্দকে গুরুত্ব দিয়ে বাজারে ফুল বিপণন করেন। সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের ব্যাপক চাহিদা থাকায় তিনি নিজস্ব পরিবহনের মাধ্যমে ফুল সরবরাহের ব্যবস্থা করেন। ফলে অল্প দিনেই সুরুজ আলী ফুলের ব্যবসায় যথেষ্ট লাভবান হয়। তাকে অনুসরণ করে গ্রামের অনেক ফুল চাষিরা এভাবে ফুল বিপণন করে লাভবান হয়। সো উদ্দীপকে বিপণনের কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে? দেখেন তো, ক্রেতারা যেমন চাচ্ছে বা যেমন পছন্দ করছে আমরা সেই অনুযায়ী প্রোডাক্ট দিচ্ছি। সো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ক্রেতা কেন্দ্রিকতা বলি বা ভোক্তামুখী প্রক্রিয়া বলি। অর্থাৎ আমি দেখার চেষ্টা করি আমার ভোক্তা বা ক্রেতারা কি চাচ্ছে, সেই অনুযায়ী আমরা প্রোডাক্টটা সাপ্লাই দিই। আর আমাদের ঘ নম্বরের প্রশ্ন কি? উদ্দীপকে সুরুজ আলীর কার্যক্রমে যে উপযোগগুলো সৃষ্টি হয়েছে। সো দেখেন, সুরুজ আলী মূলত কি করছে? ক্রেতাদের চাহিদা পূরণ করার জন্য বাজারে ফুল বিপণন করছে। এখানে একটা সিলেট শহরের বিভিন্ন উৎসবে ফুলের চাহিদা থাকায় তিনি পরিবহনের মাধ্যমে এটা করতেছে। অল্প দিনে সুরুজ আলীর ফুলের ব্যবসায় যথেষ্ট লাভবান হয়। সো তাকে দেখে অনেকে অনুসরণ করে। সো এখানে আমরা দুই ধরনের দেখতেছি। সো নর্মালি দুই ধরনের মধ্যে দেখেন এইটাকে বেশি ফোকাস করা হচ্ছে। কোন কোন উপযোগ সে তৈরি করছে? সে পরিবহনের মাধ্যমে মূলত স্থানগত উপযোগ সৃষ্টি করছে। এই যে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করছে, ব্যাখ্যা এখানে দেওয়া আছে, আপনারা ব্যাখ্যাটা পরবর্তীতে পড়ে নেবেন। সো 2 নম্বর, অভিজ্ঞতা কি? অভিজ্ঞতা মূলত কি? আমরা প্রিয় মানে আমাদের আগের কোনো ঘটনা বা আগের কোনো একটা আমরা ইনসিডেন্ট ফেস করেছি, সেখান থেকে আমরা মূলত কি উপলব্ধি করতে পেরেছি, কোনো বিষয়ে অর্জিত বাস্তব জ্ঞান, আমরা বাস্তবে যে জ্ঞানটা অর্জন করতে পারছি। আর বিপণন ভোক্তামুখী প্রক্রিয়া বলতে কি বোঝায়? যে আমাদের বিপণনের সকল কার্যক্রম আমাদের ভোক্তামুখী হয় বা ভোক্তাকে কেন্দ্র করে হয়। ক্রেতার জন্য আমরা ভ্যালু সৃষ্টি করি, বিনিময়ে ক্রেতা আবার আমাদেরকে ভ্যালু দেয়। ঠিক আছে? এবার উদ্দীপক, আনন্দ ফ্যাশন একটি অনলাইন বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি মেয়েদের জন্য আকর্ষণীয় ডিজাইনের 3 পিস তৈরি করে, ফেসবুক, ইউটিউব ইত্যাদি নিজস্ব পেজে আপলোড করে। এতে করে আনন্দ ফ্যাশন এর পণ্যের প্রতি ব্যাপক সাড়া পাওয়া যায়। প্রত্যাশা অনুযায়ী পণ্য পেয়ে ক্রেতারাও আনন্দিত। এভাবে বর্তমান ক্রেতা হতে সম্ভাব্য ক্রেতার নিকট পণ্য ও প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়ে। সো উদ্দীপকে ঘটনার সাথে বিপণন মিশ্রণের কোন যুগের মিল রয়েছে? দেখেন, সে ফেসবুক এবং ইউটিউব এগুলো সব আমরা কি বলি? সামাজিক যোগাযোগ মাধ্যম। সো সামাজিক বিপণনের সাথে এর মিল রয়েছে। ক্রমে বিকাশের সামাজিক যোগাযোগের যে যুগটা আছে সেটার সাথে এর মিল আছে। ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বিপণনের যে মৌলিক ধারণাটি ফুটে উঠেছে বিপণনের সফলতার ক্ষেত্রে সেটিই মুখ্য। সো এখানে মূলত আমাদের কোন ধারণাটা ফুটে উঠেছে? বিপণনের যে মৌলিক ধারণা আছে সেই মৌলিক ধারণার মধ্যে দেখেন আমরা এখানে বলছি মূলত ক্রেতা সন্তুষ্টির যে ব্যাপারটা। কারণ আমাদের এই উদ্দীপকের মধ্যে দেখেন ক্রেতারা খুবই আনন্দিত হচ্ছে। সো ক্রেতারা আনন্দিত হওয়া মানে কি? তারা প্রত্যাশা অনুযায়ী পণ্য পাচ্ছে বা প্রত্যাশার চেয়ে বেশিই পাচ্ছে। সো এই জন্য এটা আমরা বলছি ক্রেতা সন্তুষ্টি। ওকে, 3 নম্বর প্রশ্ন, বিপণন পরিবেশ কি? যে জিনিসগুলো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের বিপণন কার্যক্রমকে প্রভাবিত করে, অর্থাৎ যে নিয়ন্ত্রণযোগ্য এবং অনিয়ন্ত্রণযোগ্য। একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। পক্ষ শক্তি ও পারিপার্শ্বিক উপাদানের মাধ্যমে গঠিত অবস্থা যা প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাবিত করে। একটা প্রত্যক্ষভাবে যেটা করে সেটাকে আমরা বলি ব্যষ্টিক পরিবেশ, পরোক্ষভাবে যেটা করে এটাকে আমরা বলি সামষ্টিক পরিবেশ। খ নম্বর বলছে বিপণনের ব্যষ্টিক পরিবেশ নিয়ন্ত্রণযোগ্য। হ্যাঁ, আমরা মাত্র বললাম ব্যষ্টিক পরিবেশের মধ্যে মূলত কারা থাকে? মালিক থাকে, কর্মচারী, কোম্পানি ইটসেলফ, কোম্পানির ব্যবস্থাপনা। এই জিনিসগুলো মূলত কোম্পানির যে অভ্যন্তরীণ বিষয় এবং এগুলোকে চাইলে একটা কোম্পানি নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু বাইরের যে বিষয়গুলো, প্রাকৃতিক বিষয়, যে দেশের জাতীয় অর্থনীতির বিষয়, রাজনৈতিক বিষয়, এগুলো কিন্তু একটা প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করতে পারে না, যেটা আমরা বলি সামষ্টিক পরিবেশ। সো আমরা উদ্দীপক দেখি। জুথিকা ফুলঘর ঢাকার শাহবাগ মোড়ে অবস্থিত। এর মালিক জনাব আলম যশোরের গদখালির ফুল চাষিদের কাছ থেকে বিভিন্ন জাতের ফুল সংগ্রহ করে, এরপর সেগুলো তার দোকানের মাধ্যমে বিক্রি করেন।
বিশ্ব ভালোবাসা দিবস, পয়লা বৈশাখ, নববর্ষ উপলক্ষে ফুলের চাহিদা বেড়ে যায়, ফলে ওই সময়গুলোতে ফুল বিক্রি করে জনাব আলম আর্থিকভাবে বেশ লাভবান হয়। কিন্তু এবছর দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে ফুল উৎপাদন ব্যাহত হয়। এতে ফুলের চাহিদা থাকা সত্ত্বেও তিনি সময় মতো ফুলের সরবরাহ করতে পারেননি, ফলে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থায় তিনি বেশ চিন্তিত। উদ্দীপকে উল্লেখিত ফুল চাষিরা ব্যষ্টিক পরিবেশের কোন উপাদানের সাথে সম্পর্কিত? যে যাদের কাছ থেকে সে ফুল নিচ্ছে তারা মূলত তাকে কি দিচ্ছে, ফুল দিচ্ছে, তারা মূলত কারা? তারা হচ্ছে সরবরাহকারী। আমার আমার প্রোডাক্ট যারা আমাকে সাপ্লাই দিচ্ছে তাদেরকে আমরা বলি সরবরাহকারী। তারপরে আমি তাদের থেকে নিয়ে আমি ভোক্তাদের কাছে বিক্রি করব। সো আমরা এটাকে বলতে পারি কোন উপাদান, সেটা হচ্ছে সরবরাহকারী। ওকে, এবার ঘ নম্বর, জনাব আলম সামষ্টিক পরিবেশের কোন উপাদানের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে? দেখেন আমাদের একটা, সে কি করলো, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার হচ্ছে ঠিক মতো সে ফুল উৎপাদন ব্যাহত হচ্ছে, যার কারণে সে কি করতে পারছে না, ওই যে সরবরাহকারী আছে তাদের থেকে ফুল কিনতে পারছে না। সো এখানে মূলত আমাদের ইফেক্ট করছে কোন বিষয়টা? দুর্যোগ। সো দুর্যোগে কি একটা প্রাকৃতিক বিষয়, এই জন্য এটা আমাদের কোন পরিবেশের মধ্যে যাবে? প্রাকৃতিক উপাদানের মধ্যে। ওকে, আমরা পরের প্রশ্নে যাই। ক্রয় কি? মালিকানা নিজের কাছে নিয়ে আসা। এই যে দেখেন, অর্থের বিনিময়ে বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট পণ্যের মালিকানা অর্জন। ক্রেতার যে পণ্যের মালিকানাটা নিজের কাছে নিয়ে নিবে, এটাকে আমরা বলছি ক্রয়। বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। তাহলে এখন ক্রয়ের মাধ্যমে যেহেতু মালিকানা আমরা নিয়ে নিই, এবার যে বিক্রি করছে সে কি করছে? মালিকানা তার কাছ থেকে যে কিনতেছে তাকে দিয়ে দিচ্ছে। সো এইটাই। এবার আমরা উদ্দীপক দেখি। জনাব শাহজাহান একটি আলু ব্যবসায়ী। জনাব শাহজাহান একজন আলু ব্যবসায়ী। তিনি একটি নির্দিষ্ট মৌসুমে মুন্সিগঞ্জের আলু নিজস্ব পরিবহনের মাধ্যমে ঢাকায় তার দোকান ঘরে সরবরাহ করেন। কিন্তু গত বছর পর্যাপ্ত মূল্য না পাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। তাই তিনি চলতি বছর একটি উত্তম সংরক্ষণাগার স্থাপন করে মূল্য বৃদ্ধি পেলে আলু বিক্রয় করার সিদ্ধান্ত নিচ্ছে। সো জনাব শাহজাহান প্রাথমিক পর্যায়ে কোন ধরনের উপযোগ সৃষ্টি করছে? সে দেখেন মুন্সিগঞ্জ থেকে আলু কিনে নিয়ে এসে ঢাকায় বিক্রি করছে। সো পরিবহনের মাধ্যমে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? সেটা হচ্ছে স্থানগত। আমরা দেখি, এই যে সে স্থানগত উপযোগ সৃষ্টি করছে। আর ঘ নম্বর বলছে বিপণনের কাজের ধরন উল্লেখপূর্বক জনাব শাহজাহানের ভাবনার যৌক্তিকতা। সো বিপণনের কোন কাজটা এখানে করা হচ্ছে? সেখানে সংরক্ষণ করা হচ্ছে। সো সংরক্ষণ করা হয় কিসের মাধ্যমে? গুদামের মাধ্যমে। গুদামের মাধ্যমে মূলত সময়গত উপযোগ সৃষ্টি করে সংরক্ষণ করা হয়। সো আমরা দেখি এই যে গুদামজাতকরণের কথা ভাবতেছে। এবং আমরা একটা বিষয় সবসময় বলি যে আমরা যখন অ্যান্সার লিখবো, ফার্স্টে মেইন অ্যান্সার লিখবো, এরপরে ওই জিনিসটাকে ব্যাখ্যা করব, তারপর ওই জিনিসটার সাথে আমার উদ্দীপকের কি মিল আছে সেটাকে আমরা ব্যাখ্যা করব, এবং যদি এটা ঘ নম্বরের প্রশ্ন হয় সর্বশেষ গিয়ে নিজের মতামত জানাবো। ওকে, 5 নম্বর, পণ্য পরিকল্পনা কি? পণ্য পরিকল্পনা হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা কোন পণ্য কাদের জন্য কত পরিমাণে উৎপাদন করছি তা নির্ধারণ করি। আর পণ্যের নিরাপত্তার জন্য মোড়কীকরণ কেন প্রয়োজন? কারণ অধিকাংশ ক্ষেত্রে মোড়কটা মূলত বিজ্ঞাপন বা হচ্ছে পণ্যকে আকর্ষণীয় করার জন্য ব্যবহার করা হইলেও মোড়কটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট কিসের? আমাদের পণ্যটাকে যাতে আমি সুরক্ষিতভাবে ক্রেতার কাছে পৌঁছে দিতে পারি। ওকে, আচ্ছা, এখন গ নম্বর প্রশ্ন বলছে, আগে উদ্দীপক পড়ি। জনাব হারুন একজন মশলা সামগ্রী বিক্রেতা। তিনি বড়, মাঝারি ও ছোট 3 ধরনের কৌটায় ভরে বিভিন্ন ধরনের মশলা বিক্রি করে, কিন্তু দেখেন আকার আকৃতি অনুযায়ী আলাদা করে দিচ্ছে, কিন্তু বিক্রয় আশানুরূপ না হয় না। বেশি বিক্রয়ের আশায় তিনি স্থানীয় পত্রিকায় মশলা সামগ্রীর বিভিন্ন তথ্য প্রচারের সিদ্ধান্ত নেন। জনাব হারুন বিভিন্ন কৌটা যে মশলা বিক্রি করছে, বিক্রয়ের ফলে বিপণনের কোন কাজ সে করতেছে? দেখেন তো, বড়, ছোট, মাঝারি বিভিন্ন আকার অনুযায়ী তিনি ভাগ করছে। সেই কাজটা মূলত আমরা কিসের মাধ্যমে করি? পর্যায়িতকরণের মাধ্যমে করি। প্রথমে প্রমিতকরণের মাধ্যমে মানটা আলাদা করি, দেন পর্যায়িতকরণের মাধ্যমে আলটিমেটলি আমরা ওটাকে ভাগ করি। সেটা আমাদের পর্যায়িতকরণ কাজের মধ্যে যাচ্ছে। আর ঘ নম্বর কি বলছে? জনাব হারুনের সিদ্ধান্তের যৌক্তিকতা। সে কি সিদ্ধান্ত নিল? তথ্য প্রচারের সিদ্ধান্ত নিল। সো তথ্য প্রচার কি মূলত কিসের মাধ্যমে সে করবে? বিজ্ঞাপনের মাধ্যমে সে এখানে তথ্যগত বাধাটা দূর করবে। এই যে তথ্য বা প্রচার বা বিজ্ঞাপনের মাধ্যমে তার মশলার প্রতি আগ্রহ সৃষ্টি করতে পারে। 6 নম্বর, শিল্প কি? শিল্প মূলত কি? যেখানে মূলত আমরা আমাদের যে কাঁচামালটা আছে সেটাকে একটা নতুন একটা রূপগত উপযোগ সৃষ্টির মাধ্যমে আমাদের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা। তো সেটাই বলছে। প্রযুক্তি এবং যন্ত্রপাতির সাহায্যে প্রাকৃতিক সম্পদ প্রক্রিয়াজাত করে
মানুষের ব্যবহার উপযোগী পণ্য প্রস্তুত করা। শিল্প বাজারে সদস্য সংখ্যা কম। হ্যাঁ, শিল্প বাজারে মূলত কি হয়, একটা লট ধরে বিক্রি হয়, বা যে পণ্যগুলো মূলত পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হবে, একটা মেশিন বা এরকম। সো একটা মেশিন কিনে মানুষের সংখ্যা এরকম কত, খুব কম। কিন্তু একটা টুথব্রাশ, টুথব্রাশ, তারপরে হচ্ছে একটা আমরা বলতে পারি কলম, এগুলো মূলত সব মানুষই কিন্তু কেনে, ঠিক আছে। সো ওই জন্য সেটা হচ্ছে ভোক্তা বাজার। ভোক্তা বাজারে তখন হচ্ছে আমাদের সংখ্যাটা অনেক বেশি হয়। ওকে, উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন বাজারে পণ্য বিপণন করছে, সেটা হচ্ছে ভোক্তা বাজারে, এটা আমরা অলরেডি বলেছি। আর প্রতিষ্ঠানটি গাড়ি বিপণনের জন্য ভোক্তা বাজার বিভক্তিকরণের যে ভিত্তি ব্যবহার করছে। সো আমরা একটু উদ্দীপকটা পড়ি। টয়োটা জাপানের একটি বিখ্যাত মোটর গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের ক্রেতাদের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে, অর্থাৎ উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর কথা চিন্তা করে বিভিন্ন মডেল ও বিভিন্ন দামের গাড়ি উৎপাদন ও বিপণন করছে। তো এখানে ভোক্তা বাজারে মূলত কোন জিনিসটাকে প্রভাব করতেছে দেখেন তো, উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, এটা মূলত সামাজিক শ্রেণীকে নির্দেশ করছে, তারা ঠিক কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। সো এখানে তাহলে আমরা কি বলবো, এটা হচ্ছে সামাজিক শ্রেণীর ভিত্তি। ওকে, আমরা চিত্রটা দেখি। এখানে আছে পণ্য, এখানে আছে স্থান, এখানে আছে প্রসার। সো বাকি আছে কি, সেটা হচ্ছে মূল্য। আমাদের এটা 4P এর যে ব্যাপারটা ছিল, সেই ব্যাপারটা হচ্ছে এখানে ফুটে উঠেছে। সো পণ্যের জীবনচক্র কি, যেখানে মূলত পণ্য বাজারে যখন আসছে এবং বাজার থেকে বিলীন হয়ে যাচ্ছে, এই টোটাল প্রসেসকে আমরা বলছি পণ্যের জীবনচক্র। সুবিধা পণ্য নিয়মিত ক্রয় করা হয়। সুবিধা পণ্য মূলত কি, যেটা আমাদের অপেক্ষাকৃত কম ইফোর্ট ব্যয় করে আমরা বাড়ির পাশের দোকানে আমরা যেটা কিনতে পারবো, সেটাকে আমরা বলছি সুবিধা পণ্য। এখানে উপরের চিত্রে খালি ঘরে কোন উপাদান থাকার কথা, অবশ্যই আমরা বলেছি এটা মূল্য থাকার কথা, যেহেতু এটা 4P এর অংশ। বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তাকে রাখা হয়। হ্যাঁ, অবশ্যই ভোক্তাকে রাখা হয়, কারণ ভোক্তাই রাজা। আমরা যত কাজ, পণ্য তৈরি করতেছি, পণ্যের মূল্য নির্ধারণ করতেছি, কোন জায়গায় পণ্য সাপ্লাই দিব সেটা ঠিক করতেছি, কিভাবে পণ্যের প্রমোশন করব সেটা ঠিক করতেছি, সবকিছুর কেন্দ্রেই মূলত আমাদের ভোক্তা থাকবে। ওকে, আচ্ছা, এটা ছবিটা দেখেন, এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের পণ্যের যে জীবনচক্র আছে সেটার ছবি। এটা পণ্যের ধারণা উন্নয়নের স্তর, এটা হচ্ছে সূচনা স্তর, এটা প্রবৃদ্ধি স্তর, এটা পূর্ণতা স্তর, এটা পতন স্তর। ঠিক আছে। তো শপিং পণ্য কি, যেটা মূলত মানুষ অনেক দেখাশোনা করে কিনে, বিভিন্ন দোকান ঘুরে মূল্য, ডিজাইন ইত্যাদি দেখে টেকে তারপরে কিনে। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ হয়, এটা আমরা শুরুতেই বলেছি যে ভোগ্য পণ্য যেহেতু একদম গ্রাম বা মাঠ পর্যায়ে পর্যন্ত চলে যায়, সো এটার বন্টন প্রণালী অনেক দীর্ঘ হবে। 2013 থেকে 17, 13 থেকে 17 কই, এই যে 2013 থেকে 17, তার মানে এই পার্টটা জীবনচক্রের কোন স্তরকে নির্দেশ করে, সেটা হচ্ছে প্রবৃদ্ধি স্তর। আমরা অলরেডি আগে লিখেছিলাম। 2023 সালে উক্ত প্রতিষ্ঠানটির জীবনচক্রের স্তর 2000 কত সালে, 23 সালে, অর্থাৎ একদম শেষের যে সালটা আছে সেই শেষের সালটা হচ্ছে পতন স্তর। তাহলে কোন স্তর, পতন স্তরে কি করতে হবে, আমাকে নতুন করে আমার পণ্য সম্পর্কে আবার কি করতে হবে, কই, এই যে এটা আমার মূলত হচ্ছে কি, নতুন করে ভ্যালু যোগ করতে হবে পণ্যটাতে। পতন স্তরে গিয়ে মূলত আমরা কি করি, আমার পণ্যের যে রেগুলার যে ভ্যালু আছে বা রেগুলার ভাবে যে পণ্যটা, সেই পণ্যটা মার্কেটে চলতেছে না, এই জন্যই তো পতন স্তরে চলে আসছে। আমি নতুন করে কোনো একটা জিনিস অ্যাড করব বা কোনো একটা বৈশিষ্ট্য অ্যাড করব, যাতে আমার ভ্যালু আবার বাড়ে। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, অযাচিত পণ্য কি, যেটা মার্কেটে আছে ক্রেতারা কিনতে চায় না, বা মার্কেটে আছে কিন্তু ক্রেতারা জানে না, ঠিক আছে, বা জানলেও কিনতে চায় না, সেটাকে আমরা অযাচিত পণ্য বলি। জরুরি পণ্যের চাহিদা অনিয়মিত। হ্যাঁ, অবশ্যই জরুরি পণ্য হঠাৎ করে লাগে, অ্যাম্বুলেন্স বা হচ্ছে রক্ত, এগুলো হঠাৎ করে লাগবে, কখন লাগবে বোঝা যায় না। ঠিক আছে। জনাব অপু খুলনা শহরে একটি মুদি দোকান দেন। দোকানটিতে তিনি নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, লবণ, তেল ইত্যাদি বিক্রি করেন। অন্যদিকে জনাব রাশেদ একই শহরে একটি বিস্কুট কারখানা স্থাপন করে। উক্ত কারখানায় উন্নত মানের ময়দা, চিনি, ডিম ইত্যাদি ব্যবহার করে মানসম্মত বিস্কুট উৎপাদন করা হয়, ফলে বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায়। 2 নম্বর, উদ্দীপকে জনাব অপু কোন ধরনের ভোগ্য পণ্য বিক্রি করে, দেখেন তো, এই যে চাল, ডাল, এটা অত্যাবশ্যকীয় বা নিত্য প্রয়োজনীয় না, এই জন্য আমরা এটাকে বলবো আবশ্যক পণ্য। ঠিক আছে, বা প্রধান পণ্য। আর ঘ নম্বর বলছে
জনাব রাশেদ মানসম্মত বিস্কুট উপাদানে যে সকল উপাদান ব্যবহার করে তা বিক্রয় বৃদ্ধিতে ব্যাপক ভূমিকা রাখছে। সে কি করে? উন্নত মানের ময়দা, চিনি, কাঁচা ডিম এগুলো ব্যবহার করছে কাঁচামাল হিসেবে। সো রাশেদ শিল্প পণ্য হিসেবে কি ব্যবহার করছে? যেহেতু সে ওই ডিম বা ময়দা সে নিজে খাওয়ার জন্য কিনছে না, ট্রেডার সে নতুন করে আবার কিছু একটা করার জন্য কিনতেছে। সো তা বাড়াতে বিক্রয়ের ভূমিকা রাখবে, কারণ যেহেতু সে মানসম্মত পণ্য কিনছে। ঠিক আছে। 10 নম্বর, কৃষিজাতজাত পণ্য কি? যেগুলো মূলত কৃষি থেকে আসে, ভূমি, নদী, সমুদ্র, বনভূমি, প্রকৃতির উৎস থেকে যেগুলোকে আমরা আহরণ করি। পাইকারি ব্যবসা বলতে কি বোঝায়? পাইকারি ব্যবসাটা মূলত কি? উৎপাদকের কাছ থেকে কিনে ভোক্তার কাছে সরবরাহ করে। ঠিক আছে। এরপরে উদ্দীপক, জনাব রহিম তার উৎপাদিত শশা স্থানীয় বাজারে 10 টাকা কেজি দরে ফরিয়াদের কাছে বিক্রি করেন। ফরিয়ারা আবার ঢাকার পাইকারদের কাছে বিক্রি করে, পাইকাররা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে। এভাবে নানান হাত ঘুরে ওই শশা ভোক্তাদের কাছে আসে। তো এর মাঝখানে কয়জন আসলো? ফরিয়া আসলো, পাইকার আসলো, খুচরা ব্যবসায়ী আসলো, 3 জন মাঝখানে আসলো। ঠিক আছে। এভাবে নানা হাত ঘুরে ভোক্তাদের কাছে শশা যায়, তখন তারা 45 টাকা কেজি দরে কেনে, অথচ উৎপাদনকারী কৃষক এ থেকে বঞ্চিত হয়। কৃষক পাই মতে 10 টাকা, কিন্তু ক্রেতা বা ভোক্তারা কিনতেছে 45 টাকায়। সো জনাব রহিম কোন ধরনের বন্টন প্রণালী ব্যবহার করেন? তাহলে রহিম কি করে? স্থানীয় বাজারে 10 টাকা কেজি দরে ফরিয়ার কাছে বিক্রি করে দেন। তাহলে এখানে দেখেন তো কয়জন আসলো? এখানে দেখেন তো সে 3 স্তর বিশিষ্ট, আমরা বললাম কে কে আসতেছে, ফরিয়া আসতেছে, পাইকার আসতেছে এবং খুচরা ব্যবসায়ী আসতেছে। ঠিক আছে। আচ্ছা, আমাদের দেশের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণ কি? তারা মূলত কি করতেছে? তাদের মাঝখানে অনেক পরিমাণে মধ্যস্থ ব্যবসায়ীরা চলে আসতেছে। সো এই মধ্যস্থ ব্যবসায়ী 10 টাকার পণ্য 45 টাকা দিয়ে আমার কিনতে হচ্ছে, মাঝখানের যে 35 টাকায় পুরোটাই হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের পকেটে চলে যায়, যেটা হচ্ছে কাঁচা মালের চেয়েও বা কৃষক যত টাকায় পণ্য বিক্রি করছে তার 3 ডাবলেরও বেশি। পরের প্রশ্ন, পরোক্ষ বন্টন প্রণালী কি? মূলত যে বন্টন প্রণালীতে মধ্যস্থ ব্যবসায়ী বিদ্যমান, অর্থাৎ যেখানে মধ্যস্থ ব্যবসায়ী আছে তাকে পরোক্ষ বন্টন প্রণালী আমরা বলছি। বন্টন প্রণালী তথ্য সরবরাহ করে। হ্যাঁ, অবশ্যই। আমি যার মাধ্যমে পণ্যটা পাঠাচ্ছি, ফরিয়া এজেন্ট বলো বা পাইকার বা খুচরা ব্যবসায়ী, তারা মূলত বুঝতে পারে ওই এলাকায় কতটুকু চাহিদা আছে, এই জন্য তাদের মাধ্যমে মূলত আমরা তথ্য সরবরাহ করি। এবার উদ্দীপক পড়ি। জনাব আমিন তার কাছের বৈকালী কাঁচা বাজারে সবজি বিক্রেতা জনাব নাসিমের কাছ থেকে টাটকা ও সতেজ শাকসবজি কেনেন। জনাব নাসিম প্রতিদিন ভোরবেলা খুলনা ট্রাক টার্মিনালে অবস্থিত পাইকারি কাঁচা বাজার থেকে টাটকা শাকসবজি অপেক্ষাকৃত কম মূল্যে কিনে তারপরে বিক্রি করে। এই কাঁচা বাজারে খুলনা অঞ্চলের সবজি উৎপাদনকারীরা পাইকারি মূল্যে তাদের পণ্য বিক্রি করে। এই জন্য জনাব নাসিম তার দোকানের সব শাকসবজি উক্ত বাজার থেকে কিনে। ফলে অনেক ভোক্তারাই নাসিমের দোকান থেকে টাটকা সব সবজি কেনেন। এই কারণে জনাব নাসিমের দোকানের সবজির চাহিদা বেড়েই যাচ্ছে। উদ্দীপকে নাসিম কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী? সে মূলত কি করে? নাসিম মূলত কি করতেছে? সে হচ্ছে খুচরা ভাবে আমার ভোক্তা যারা আছে সেই ভোক্তাদের কাছে বিক্রি করছে, অর্থাৎ পাইকারদের থেকে সে কিনছে এবং সে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করছে। ঘ নম্বরে কি বলছে? কোন ধরনের বন্টন প্রণালী সে ইউজ করতেছে? সেখানে মূলত 2 স্তর বিশিষ্ট, কারণ 2 স্তর বিশিষ্ট কি? উৎপাদক যে আছে তার কাছ থেকে পাইকার কিনে নিয়ে আসে, পাইকারের কাছ থেকে খুচরা ব্যবসায়ী হিসেবে নাসিম কিনে এবং পরবর্তীতে সেটা ভোক্তার কাছে বিক্রি করে। বুঝতে পারছি? ওকে, পরের প্রশ্ন, ব্র্যান্ড নাম কি? মূলত আমার ব্র্যান্ডের যে হচ্ছে একটা চিহ্ন বা নাম থাকবে বা প্রতীক থাকবে, সেটাকে আমরা বলছি ব্র্যান্ড নেম। পরিকল্পিত বিপণী কেন্দ্র একটি বৃহৎ খুচরা ব্যবসায়। পরিকল্পিতভাবে আমরা যদি কোনো বিপণী দেই, যেমন হচ্ছে আমরা ধরেন কোনো একটা স্বপ্নের আউটলেট দিলাম বা মিনা বাজারের আউটলেট দিলাম, এটা পরিকল্পনা মাফিক আমরা দিয়ে থাকি। প্রায় সব পণ্যের পাশাপাশি অত্যাধুনিক সুযোগ সুবিধা যেখানে থাকে, এটাকে আমরা বলছি পরিকল্পিত। উদ্দীপক পড়ি। জনাব আমান ঢাকা নিউ মার্কেটে শু কালেকশন নামের একটি বিপণী পরিচালনা করেন। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কোম্পানির জুতা সংগ্রহ করে বিক্রি করা হয়। ঢাকাতে এর কয়েকটি শাখা আছে। ব্যবসায়ের মাধ্যমে জনাব আমান কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে ব্যর্থ হন। পরবর্তীতে জনাব আমান শু নামে জুতা উৎপাদন করে সারা দেশে নিজস্ব শাখা স্থাপনের মাধ্যমে সেগুলো বিক্রি করতে থাকেন। চলতি বছরে তিনি কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করতে সক্ষম হন। প্রথম পর্যায়ে জনাব আমান শু কালেকশন কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান ছিল? সে দেখেন তো প্রথম পর্যায়ে সে কি করছিল?
চেইন স্টোর বা বিপণী মালার মাধ্যমে সে বিক্রি করছিল, কিন্তু পরবর্তীতে সে একটা কেন্দ্রীয় ব্যবস্থাপনার আন্ডারে তার জুতা উৎপাদন করে সারা দেশে সাপ্লাই দিচ্ছে। সো পরবর্তীতে সে কি হলো, বহু শাখাতে রূপান্তরিত হলো। বুঝতে পারছি? পরের প্রশ্ন, প্রিমিয়াম কি? প্রিমিয়াম মূলত কি? কোনো নির্দিষ্ট পণ্য কিনতে ক্রেতাদেরকে উৎসাহিত করার জন্য পণ্য বা পণ্যের অংশবিশেষে কম মূল্য বা বিনামূল্যে যদি আমরা পণ্যটা দিয়ে দিই, সেটাকে আমরা বলছি প্রিমিয়াম। সঠিক বিজ্ঞাপন মাধ্যম নির্বাচন কেন গুরুত্বপূর্ণ? আমি বিজ্ঞাপনটা ঠিক কোন মাধ্যমে দিচ্ছি সেটা আমার জন্য গুরুত্বপূর্ণ। যেমন দেখা যায় যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের যে বিজ্ঞাপনগুলো, এগুলো দেখবেন টেনিস খেলা চলাকালীন দেওয়া হয়। রোলেক্সের যে বিজ্ঞাপন ক্রিকেটের সময় কিন্তু দেওয়া হয় না, কারণ টেনিস মূলত কারা দেখে? যারা উচ্চবিত্ত মানুষজন আছে তারা দেখে, সবচেয়ে হাইয়েস্ট লেভেলের যারা হচ্ছে ধনী তারা দেখে। ওকে। উদ্দীপক, স্পর্শ কর্পোরেশন একটি উন্নত মানের টুথপেস্ট বিপণনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিক্রয় প্রতিনিধির মাধ্যমে সম্ভাব্য ক্রেতাদের নিকট পণ্যের গুণাগুণ তুলে ধরে বিক্রি করে। পণ্যের ব্যাপক পরিচিতির জন্য প্রতিষ্ঠানটি আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে, এতে প্রতিষ্ঠানটির ভাবমূর্তি বৃদ্ধি পায়। সো স্পর্শ কর্পোরেশন প্রাথমিক পর্যায়ে বিপণন প্রসারে কোন হাতিয়ারটি তারা ব্যবহার করলো? দেখেন তো, প্রাথমিক পর্যায়ে মূলত তারা ব্যক্তিক বিক্রয় করছে, ক্রেতার কাছে তারা নিজেরাই যাচ্ছে, নিজেরা গিয়ে কথাবার্তা বলে তার কাছে বিক্রি করছে। পরবর্তীতে সে কোনটা ইউজ করলো? বিক্রয় প্রসারের কোনটা? প্রসার হাতিয়ার। সে কি করলো? প্রসার হাতিয়ারের মাধ্যমে মূলত তার পণ্য বা ক্রেতা সম্পর্কে ক্রেতা বা ভোক্তাদেরকে অবহিত করলো। ঠিক আছে। পরের সৃজনশীল, ব্যক্তিক বিক্রয় কি? মাত্র বললাম যে সম্ভাব্য ক্রেতাদের মুখোমুখি হয়ে বিক্রেতা নিজেই পণ্য বা সেবা সম্পর্কে একটা ভালো মতামত দেয়। বিক্রয় প্রসার নমনীয় কৌশল, তার মানে কি? পণ্য বা সেবা বিক্রয়ের স্বল্পকালীন প্রচেষ্টাকে আমরা বলছি বিক্রয় প্রসার। কারণ স্বল্পকালীন, আমরা দেখা গেল যে কোনো একটা ডিসকাউন্ট দিলাম, কোনো একটা ছাড় দিলাম, এর মাধ্যমে মূলত, আর এটা চেঞ্জ করা যায়, যে হঠাৎ করে আমরা বন্ধ করে দিতে পারি, এই জন্য এটাকে বলছি নমনীয়। ওকে। উদ্দীপক, জনাব সুমন সদ্য MA পাশ করে একটি শপিং হাউসে বিক্রয় কর্মে চাকরি নেন। রাজন নামের একজন ক্রেতার কিছু পণ্য সামগ্রী ক্রয় করতে সেখানে আসেন। সুমনের কথাবার্তা এবং আচরণ বেশ আকর্ষণীয় হলেও পণ্য সম্পর্কে তেমন ধারণা না থাকায় রাজনকে তা ভালোভাবে বুঝিয়ে বলতে পারেননি, কিন্তু কয়েকদিন পর রাজন আবার সেখানে যান এবং সুমনের কাছে পণ্য সম্পর্কে জানতে চান। বিক্রয়কর্মীর সুমনের কোন গুণটি রাজনকে আকৃষ্ট করেছিল? যেহেতু সে শুরুতে তথ্য কিন্তু দিতে পারছিল না, কিন্তু তার কথাবার্তা অনেক ভালো ছিল, এই জন্য তার কোন গুণটি? সেটা হচ্ছে মার্জিত আচরণ। এবং ঘ নম্বরে কি বলছে? ভালোভাবে জানার জন্য সুমনকে কোন গুণটি অর্জন করতে হবে? পণ্য সম্পর্কে ভালোভাবে জানতে গেলে তাকে পেশাগত জ্ঞান বা পণ্য সংক্রান্ত জ্ঞান ভালোভাবে অর্জন করতে হবে। পরের প্রশ্ন, প্রত্যক্ষ বিপণন কি? যেখানে সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগ করে পণ্য বিক্রির চেষ্টা করা হয়। পরিকল্পিত বিপণির কেন্দ্র বলতে কি বোঝায়? সুনির্দিষ্ট বিপণিতে পার্কিং, খেলাধুলা, বিনোদন সহ কেনাকাটার অত্যাধুনিক যে সুযোগ সুবিধাগুলো থাকে, যেগুলো মূলত সকল কিছু পরিকল্পনা করেই করা হয়, সেটাকে আমরা বলছি পরিকল্পিত বিপণি। এখন আমরা যদি উদ্দীপক পড়ি, গ্লোরি নামক খুচরা ব্যবসা প্রতিষ্ঠানটি ঢাকার উত্তরায় অবস্থিত। সেখানে দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স আইটেম, তৃতীয় তলায় জুয়েলারি, চতুর্থ তলায় পোশাক, পঞ্চম তলায় লেদার সামগ্রী, ষষ্ঠ তলায় কসমেটিক আইটেম এবং সপ্তম তলায় নিত্য প্রয়োজনীয় সব পণ্য বিক্রি করা হয়। এখানে পণ্য বিক্রির ক্ষেত্রে পরিবেশ বান্ধব প্যাকেট ও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়, এর ফলে ক্রেতারা এই প্রতিষ্ঠান থেকে পণ্য ক্রয় করতে আগ্রহী হয়। গ্লোরি কোন ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান? ঠিক আছে, গ্লোরি কি করলো? সে তলায়, বিভিন্ন তলায় তলায় সে সাজিয়ে রাখলো, দ্বিতীয় তলায় একটা জিনিস, তৃতীয় তলায় একটা জিনিস, চতুর্থ তলায় একটা জিনিস। এর মধ্য দিয়ে মূলত সে একটা ডিপার্টমেন্টাল স্টোর ক্রিয়েট করলো, অর্থাৎ যেখানে সবকিছু পাওয়া যাবে কিন্তু একটু আলাদা আলাদাভাবে সাজানো থাকবে। আর ঘ নম্বরে কি বলছে? উল্লেখিত প্রতিষ্ঠান থেকে ক্রেতাদের পণ্য ক্রয়ে আগ্রহ হওয়ার কারণ কি? তারা মূলত গ্রিন মার্কেটিং করতেছে। গ্রিন মার্কেটিং কিভাবে করতেছে? দেখেন তো, প্যাকেট বা অন্যান্য সামগ্রী ব্যবহার করতেছে পরিবেশ বান্ধব, যেটা হচ্ছে ধরেন পাটের ব্যাগ ইউজ করতেছে। তাহলে এটা মূলত কোনটাকে ফোকাস করে? এটা আমাদের গ্রিন মার্কেটিংকে ফোকাস করে। সো এই ছিল 15টা সিকিউ সমাধান। আশা করি আমাদের যে 10টা চ্যাপ্টার আছে, 10টা চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলোর ওপরে যে সৃজনশীলগুলো আছে সেইগুলো আমরা আলোচনা করলাম। আমরা আশা করতেছি যে 15টা থেকেই আপনাদের যে 7টা অ্যান্সার করতে হবে, সেই 7টা এমসিকিউ অবশ্যই আপনারা এই 15টার মধ্যে যে কনসেপ্টগুলো আছে সেগুলো থেকেই পেয়ে যাবেন। ঠিক আছে। সো আগামী 22 তারিখের পরীক্ষার জন্য সকলকে শুভকামনা জানিয়ে, এবং আগামীতে এইচএসসির পরে আমাদের স্কুল অফ এক্সিলেন্সের যে সি ইউনিট অনলাইন এক্সিলেন্ট কোর্স, সেখানে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে ক্লাসটি শেষ করছি। সকলকে ধন্যবাদ।